পরের দিন। কাল ইসমার স্কুল থেকে ক্যাম্পিংয়ে যাবে, এজন্য আজ ইসমার স্কুল ছুটি দিয়েছে। তাই ইমাও আজ মেডিকেল কলেজে যায়নি। ইমা বসে তার ল্যাপটপে কাজ করছে, আর ইসমা বসে নিজের হোমওয়ার্ক করছে। এমন সময় ইমার ফোন কল আসে। ইমা ফোন রিসিভ করে কানে ধরে। হ্যালো। হ্যালো আন্টি, আমি নিয়া। হাই নিয়া, কেমন আছো? আমি ভালো আছি। আন্টি, আমি ইসমার সাথে একটু কথা বলতে পারি? অবশ্যই। ইসমা নিয়া কথা বলবে তোমার সাথে, ফোন করেছে। আসছি আম্মু। ইসমা আসলে ইমা ইসমার হাতে ফোন দেয়। ইসমা ফোন নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর ইসমা ইমার সামনে এসে দাঁড়ালে। ইমা ইসমার দিকে তাকায়। কি হয়েছে? কি বললো তোমার বান্ধবী? নিয়া আমাকে ইনভাইট করেছে, আজ ওর জন্মদিন। তো তুমি যাবে? তুমি যদি বলো তাহলে যাব। কখন যেতে বলেছে? বিকালে। ঠিক আছে, তাহলে তো গিফট কিনতে হয়। ঠিক আছে, চলো একসাথে গিয়ে গিফট কিনে নিয়ে আসি। ইসমা খুব খুশি হয় এবং ইমাকে গিয়ে জড়িয়ে ধরে। এদিকে ঈশান আকাশকে বিদায় দেয়। শপিং করতে সুপার মার্কেটে আসে। ঈশান বিভিন্ন টি শার্ট দেখছে, কিন্তু কোনোটাই তার তেমন পছন্দ হচ্ছে না। ঈশান বিরক্ত হয়ে বলল, কি নিব? উফ, কোনোটাই ভালো লাগছে না। ঈশান পিছনে ঘুরতে দেখে ইমা ইসমা আসছে। আরে ওরা এখানে? ঈশান তাড়াতাড়ি টি শার্ট শোরুম থেকে বের হয়। দেখে ইমা ইসমা একটা টাই শোরুমে ঢুকছে। ঈশান সেদিকে গেল। ইসমা, তুমি শিওর তোমার বান্ধবীর ডল পছন্দ? ও নিজে বলেছে ওর ডল পছন্দ। বলতেই ঈশান আসে। কি হচ্ছে? ইমা ইসমা পেছনে ঘুরে তাকাই। ইসমা হেসে বন্ধু বলে ঈশানের কাছে দৌড়ে যায়। ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে বলে, কি ডল কিনতে এসেছো? নিয়ার জন্মদিন আজকে ইনভাইট করেছে, তাই ওর জন্য গিফট কিনতে এসেছি। তুমি ডল পছন্দ করে দিবে? আম্মু, বাবার হয়তো কিছু মনে পড়েছে। ঈশান ইসমাকে নিয়ে পুতুল দেখতে লাগলো। ইমাও দেখছে। হঠাৎ ঈশানের চোখে একটা লাল রঙের টেডি বিয়ার পড়ে। ঈশান টেডি বিয়ারটার দিকে এগিয়ে আসে। ঈশানের মনে হয় সে টেডি বিয়ারটা এর আগেও দেখেছে। ঈশান টেডি বিয়ারটা হাতে তুলে নিয়ে অপলক দৃষ্টিতে টেডি বিয়ারটার দিকে তাকিয়ে থাকে। ইমা ইসমা দুজনাই বিশাল খেয়াল করলো। ঈশান তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ঈশানের চোখের সামনে ঝাপসা কিছু দেখতে পাই। দেখে একটা বাচ্চা মেয়ে হাতে এমনই লাল রঙের টেডি বিয়ার নিয়ে খেলছে, কিন্তু বাচ্চাটার চেহারা ঈশান পরিষ্কার দেখতে পায় না। এমন সময় ইমা ঈশানকে ডাক দিতেই ঈশানের হাত থেকে টেডি বিয়ারটা পড়ে যায়। স্যার, আপনি ঠিক আছেন? ঈশান একটু অস্বস্তিতে বলল। হুম হুম ঈশান আর কোনো কথা না বলে তাড়াতাড়ি টয় শোরুম থেকে বের হয়। কি হলো? কিছুই তো বুঝলাম না। ইসমা ইমার হাত ধরলে ইমা ইসমার দিকে তাকাই। তুমি বুঝলে কি করে? তোমার মনে আছে এমনই লাল রঙের টেডি বিয়ার ছিল আমার? বাবার সাথে শহরে এসে যখন দেখা হয়েছিল, তখন এমনই টেডি বিয়ার আমার হাতে ছিল। আমি রাস্তার পাশে বেঞ্চে বসে টেডি বিয়ার নিয়ে খেলছিলাম। বাবা আমাকে দেখে ছুটে এসেছিল। বুঝেছি। এক কাজ করো, তুমি পুতুল পছন্দ করো, আমি দেখি তোমার বাবা কোথায় গেল। ইমা শোরুম থেকে বের হতেই দেখে ঈশান দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ইমা ঈশানের কাছে এসে দাঁড়ালে। ঈশান ইমার দিকে তাকাই। আপনি ঠিক আছেন? হয়তো ঠিক আছি, নয়তো নেই। যাই হোক, আপনি এখানে? ইসমা পুতুল পছন্দ করেছে? না করছে। এখন আপনি বলুন তো, আপনি এখানে কি করছেন? আমি আমি আসলে কাল ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য টি শার্ট কিনতে এসেছিলাম, কিন্তু একটাও ভালো লাগেনি। তারপর আপনাদের দেখতে পেলাম, তাই এগিয়ে আসলাম। একটা কথা বলবো? বলুন। আপনাকে ফর্মাল পোশাকে বেশি ভালো লাগে, টি শার্টের থেকে আপনাকে শার্টে বেশি মানায়। তাই? তাহলে তো আপনার হেল্প লাগবে। আমাকে শার্ট পছন্দ করতে সাহায্য করবেন? অবশ্যই, তবে বিকালে হলে খুব ভালো হতো। ঠিক আছে ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, আমি এমনিতেও আজ ফ্রি। ওকে। এমন সময় ঈশানের ফোনে কল আসে। ঈশান ফোনে কথা বলে ইমাকে বলল, আমার একটু যেতে হবে, বিকেলে দেখা হবে। ওকে ওকে। ঈশান কেন জানি মনে মনে খুব খুশি। বিকাল। ইসমা বার্থডে পার্টির জন্য তৈরি হয়ে ইমার সামনে এসে দাঁড়িয়ে বলে, আমাকে কেমন লাগছে আম্মু? খুব সুন্দর মা, তুমি রেডি? হুম। ওকে, চলো গিফটটা নাও। ইসমা গিফটটা নিল। ইমা ইসমাকে নিয়ে চলে গেল নিয়ার বাড়িতে। নিয়া ইসমাকে দেখে খুব খুশি হয়। ইসমা নিয়ার দিকে গিফট এগিয়ে দিয়ে মুচকি হেসে বলল, হ্যাপি বার্থডে নিয়া।
থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে নিয়া। থ্যাংক ইউ আন্টি। আসুন আন্টি, ভিতরে আসুন। না, ভেতরে যাবো না, তুমি ইসমাকে নিয়ে যাও। আর তোমাদের পার্টি শেষ হলে আমায় একটা কল করো, আমি ইসমাকে নিতে আসবো। ওকে? ঠিক আছে আন্টি, চিন্তা করবেন না। নিয়া ইসমাকে নিয়ে ভেতরে চলে গেল। ইমা ঈশানকে কল করে। এদিকে ঈশান এক রেস্টুরেন্টে বসে ইমার ফোনের অপেক্ষা করছে। এমন সময় ফোন বেজে উঠলে ঈশান তাড়াতাড়ি ফোন রিসিভ করে কানে ধরে। হ্যালো। স্যার, আমি সুপার মার্কেটের দিকে যাচ্ছি, আপনি আসুন। ওকে ওকে, আমার 10 মিনিট লাগবে, আমি আসছি। হাই। হাই। চলুন ভেতরে যাই। ইমা ঈশান শপিং মলের ভেতরে গেল। ইমা ঈশানের জন্য ঈশানের পছন্দের সাদা লাল খয়েরি, কালো এবং ব্লু রঙের কয়েকটা শার্ট পছন্দ করে দিল। ঈশান ইমার পছন্দ দেখে রীতিমতো অবাক হলো, কারণ ঈশানের মতে ইমা কোনোভাবেই জানার কথা না ঈশানের কি রং পছন্দ। ইমা শার্ট ঈশানের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এগুলো ট্রাই করে দেখুন, তবে আপনাকে ব্লু রঙের শার্ট বেশি মানায়। ঈশান কোনো কথা বলে না, শুধু ফেলফেল করে তাকিয়ে থাকে ইমার দিকে। ইমা ঈশানের এমন তাকিয়ে থাকা দেখে একটু অবাক হলো। কি হয়েছে? ঈশান গম্ভীর সুরে বলল। আপনি কে? ইমা ঈশানের এমন কথা শুনে একটু নার্ভাস হয়ে পড়ে। ইমা আমতা আমতা করে বলে, আমি আমি আপনি জিনিয়াস। হুম? আমার এই রংগুলো খুব পছন্দ, আপনি জানলেন কি করে বলুন তো? ইমা ঈশানের কথা শুনে একটু ভাবনায় পড়ে যায়। ঈশানের এই প্রশ্নের কি উত্তর দিবে? ইমা মনে মনে বলল, কি করলাম আমি? ঈশানের এই প্রশ্নের কি উত্তর দিব এখন? আসলে এমনি অনুমান করেছি, এমন রং ছেলেদের পছন্দ হয় তো, তাই আর কি। বাহ, আপনাকে মানতে হয়। ওকে, আপনি বসুন, আমি শার্টগুলো ট্রাই দিয়ে আসছি। বলে ঈশান চলে গেল। ইমা বুকে হাত রেখে স্বস্তির একটা শ্বাস ছেড়ে বলল, উফ, একটুর জন্য বেঁচে গেছি। তবে আর কতদিন এভাবে মিথ্যা বলতে হবে, সত্যিই জানি না আমি। কিছুক্ষণ পর ঈশান ইমাকে ডাক দেয়। ইমা পেছনে ঘুরে ঈশানকে দেখে অবাক হয়ে যায়, কারণ ঈশান ইমার পছন্দ করে দেওয়া ব্লু রঙের শার্টটি পরে আসছে। ঈশান ইমার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে লাজুক হাসি দিয়ে বলে, ভালো লাগছে? ইমা অপলক দৃষ্টিতে তাকিয়ে ধীরে সুরে বলে, তোমাকে সব সময় ভালো লাগে এই রঙে। কি? ইমা একটু চমকে বলল, না, বলছি আপনাকে খুব মানিয়েছে। থ্যাংক ইউ। আপনি বসুন, আমি আসছি। বলে ঈশান চলে গেল। ইমা নিজের মাথায় নিজেই মেরে বলল, গাধামো কাজ কেন করিস সীমা? নিজেকে সংযত রাখ। উফ, ওরে এত কিউট কেন লাগে? বাই। মিস ইমা। ইমা চমকে পেছনে তাকাই। চলুন যাওয়া যাক। ইমার হাসি আসছিল। খুব কষ্টে হাসি থামিয়ে ঈশানের সাথে শপিং মল থেকে বের হলো। ইমা একটু পর পর ঈশানের দিকে তাকাচ্ছে। একবার ঈশানের চোখের ওপর ইমার চোখ পড়ে যায়। ইমা তাড়াতাড়ি অন্যদিকে তাকাই। ঈশান মুচকি হেসে বলল, থ্যাংক ইউ আমাকে সাহায্য করার জন্য। শার্টগুলো আমার খুব ভালো লেগেছে। মোস্ট ওয়েলকাম। ঈশান আর চোখে ইমার দিকে তাকিয়ে মনে মনে বলল, মিস ইমাকে কফি খাওয়ার কথা বলবো, উনি যদি আবার রাগ হয়। ভাবতেই পেছন থেকে একজন লোক ঈশান স্যার বলে ডাক দিল। ঈশান পেছনে ঘুরে তাকালো, দেখে তার পরিচিত এক রেস্টুরেন্টের ম্যানেজার লোকটি এগিয়ে আসে। ঈশানও এগিয়ে যায়। লোকটি ঈশানের সাথে কথা বলে। ইমা দাঁড়িয়ে দেখছে। ঈশান কথা বলা শেষ করে ইমার কাছে আসলে ইমা ঈশানকে জিজ্ঞেস করে, লোকটি কে? লোকটি লিয়াজু রেস্টুরেন্টের ম্যানেজার। আজ ওনাদের রেস্টুরেন্টের 10 বছর পূর্তি হয়েছে, তাই আমাকে আপনাকে ইনভাইট করেছে। ইমা ভ্রুকুসকে বলল, আমাকে কেন? আপনি আমার সাথে আছেন তাই। আসলে আমি তাদের রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার। উনি কাজে এসেছিল, তাই আমাকে দেখে ইনভাইট করলো। আপনার যদি কোনো সমস্যা না থাকে, আপনি আমার সাথে যাবেন? এখন? আপনি গেলে আমার ভালো লাগবে, প্লিজ। কিউট চেহারা করে বলল। ইমা ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলল, উফ, ছেলেটা আমার পাগল করে দিবে। এমন চেহারা করে কেউ বলে, চাইলেও আর না বলতে পারবো না। মিস ইমা। ঠিক আছে, চলুন। চলুন। ঈশান ইমা লিয়াজো রেস্টুরেন্টে চলে গেল। ইমা ঈশান দেখে রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে। ম্যানেজার ঈশান ইমাকে নিজে ওয়েলকাম জানালো এবং তাদের নিয়ে গিয়ে বসলো। ম্যানেজার ওয়েটার বয়কে ঈশান ইমার অর্ডার নিতে বলে চলে গেল। অর্ডার করুন মিস ইমা। আমি জুস দিব। আমি কফি। ঈশান ইমা দুজনাই চুপ, কেউ কোনো কথা বলছে না। দুজনে ভাবছে কি বলবে।
কি কথা দিয়ে শুরু করবে। ভাবতে ভাবতে দুজনাই একসাথে বলল ইসমা, বলে দুজনায় লাজুক হাসি দিল। ইসমাকে নিতে কখন যাবেন? ইমা মোবাইলের ঘড়ির দিকে তাকাই, দেখে 7টা বাজে। ইমা বলল, আমি ইসমাকে বলে এসেছি পার্টি শেষ হলে আমায় কল করতে, আমি গিয়ে নিয়ে আসবো। ও আচ্ছা। এমন সময় ওয়েটার এসে ঈশানকে কফি এবং ইমাকে জুস দিল। ইমা জুস খাচ্ছে এবং এদিক ওদিক দেখছে, আর ঈশান ইমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং কফির কাপের ওপর আঙুল ঘোরাচ্ছে। এমন সময় ঈশানের চোখ ঝাপসা হয়ে যায়। ঈশান ঝাপসা একটা মেয়েকে দেখতে পাই, মেয়েটা হাসছে। ঈশান হাতের আঙুল হুট করে কফির মধ্যে চলে যায়। ঈশান চমকে উফ বলে হাত সরিয়ে নেয়। ইমা চমকে ঈশানের দিকে তাকায়। ইমা দেখে ঈশান হাতে ফু দিচ্ছে। ইমা উত্তেজিত সুরে আমাকে দেখান তো। বলে ঈশানের হাত ধরে ইমা দেখে এবং ফু দেয়। ঈশান ইমার এমন কেয়ার দেখে অবাক হয়ে ইমার দিকে তাকিয়ে থাকে। একটু বসুন, আমি বরফ নিয়ে আসি ওদের কাছ থেকে। না না, লাগবে না, আমি ঠিক আছি। ঠিক বলছেন তো? হুম। তাহলে ওকে। মিস ইমা, আপনি কিসের উপর ডাক্তারি করছেন? আমি একজন কার্ডিওলজিস্ট, মানে হৃদরোগ বিশেষজ্ঞ। এটার উপরে আরো ডিগ্রি নিতে আমার এখানে আমেরিকায় আসা। তার মানে আপনি হৃদয়ের অসুখ ধরেন, তাই তো? হুম। তাহলে আমার সমস্যা আপনাকে বলে লাভ নেই। কি সমস্যা জানতে পারি? বললে আপনি আবার আমাকে পাগল বলবেন না তো? একদম না, বলুন। ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আসলে বেশ 2 মাস ধরে একটা সমস্যা দেখা দিয়েছে। হঠাৎই এমন হচ্ছে। কি হচ্ছে বলুন শুনি। মাঝে মাঝে আমার চোখ হঠাৎ করে ঝাপসা হয়ে আসে, আর এমন কিছু চোখের সামনে ভেসে ওঠে, মনে হয় এর আগেও আমার সাথে এমন কিছু ঘটেছে বা আমি দেখেছি। আবার পরক্ষণেই মনে হয় আমি হয়তো এমনটা স্বপ্নে দেখেছি। কাকে দেখেন আপনি? জানি না, পরিষ্কার কিছু দেখতে পাই না, শুধু বলতেই ইমার ফোন বেজে ওঠে। ইমা দেখে নিয়া কল করেছে। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, একটু ওয়েট। ইমা ফোন রিসিভ করে কানে ধরে। হ্যালো। আম্মু, পার্টি শেষ, তুমি কখন আসবে? এই তো আসছি, একটু ওয়েট করো। ওকে ওকে। ইমা ফোন কেটে দিয়ে বলল, স্যার, আর সময় দিতে পারছি না, ইসমাকে নিতে যেতে হবে। বলে ইমা উঠতে লাগলে ঈশান বলল, আমি কি আপনার সাথে যেতে পারি মিস ইমা? ওকে চলুন। ইমা ঈশান রেস্টুরেন্ট থেকে বের হয়ে ট্যাক্সি নিয়ে চলে গেল নিয়ার বাড়িতে। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি ইসমাকে নিয়ে আসি। ইমা গাড়ি থেকে নেমে ইসমাকে নিতে ভেতরে গেল। ইসমা ইমাকে দেখে দৌড়ে ইমাকে এসে জড়িয়ে ধরে। ইসমা, নিয়া, অনেক ভালো লাগলো তোমার বার্থডে পার্টিতে। কাল তো ক্যাম্পিংয়ে যাবো সবাই, খুব মজা হবে। ঠিক বলেছ, কাল দেখা হবে। ওকে, বাই। বাই। চলো আম্মু। ইমা নিয়ার কাছ থেকে বিদায় নিয়ে ইসমাকে নিয়ে চলে আসলো। ইসমা ঈশানকে দেখে অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। হাই কিউটি। হাই, তুমি এসেছো? আমি খুব খুশি হয়েছি বন্ধু। তাই? আসো, গাড়ির ভেতরে আসো। ইসমা ঈশানের পাশে বসলো। তারপর ইমা গাড়িতে উঠলো। ইসমা মনে মনে খুব খুশি হয়। সে আজ তার বাবা মা দুজনাই তার দুপাশে বসে আছে। খুব মজা করলে, তাই না? জানো কি হয়েছে? আমি ইসমা ঈশানের সাথে ইমার সাথে গল্প করতে করতে হামি তোলে। ঘুম এসেছে? হুম এই তো আর কিছু দূর, বাসায় গিয়ে তারপর ঘুমিয়ে পড়ো। দরকার নেই, তুমি এখানেই ঘুমাও। এসো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তুমি ঘুমাও। ইসমা ঈশানের বুকে মাথা রাখলে ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে দেয়। স্যার, ও বাচ্চা মানুষ, ঘুম কি ও আটকিয়ে রাখতে পারবে বলুন মিস ইমা? ঘুমাতে দিন ওকে। ইমা আর কিছু বলল না। ঈশান ইসমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মনে মনে বলল, ইসমা মিস ইমা যখন আমার কাছে থাকে, কেন আমার তাদের এত আপন মনে হয়? কেন? এদিকে ইমা মনে মনে বলল, ইসমা তার বাবাকে এভাবেই চায়। আল্লাহ আমায় ধৈর্য দাও, আমি চাই ঈশানে তাড়াতাড়ি সব মনে হোক। ভাবতেই গাড়ি থামে। ইমা ইসমাকে ডাকতে যাবে, ঈশান মানা করে। আমি ওকে নিয়ে যাচ্ছি, ওর ঘুম নষ্ট করার দরকার নেই। ইমা আর কিছু বলল না, গাড়ি থেকে বের হয়ে গেল। ঈশান ট্যাক্সি ড্রাইভারকে ভাড়া দিয়ে ইসমাকে পাতলা করে কোলে নিয়ে লিফটে করে চলে আসে 5 তলায়। ইমা দরজা খুলে দিলে ঈশান ইসমাকে নিয়ে গিয়ে ইসমার রুমে শুয়ে দেয়। ইমা দরজার কাছে দাঁড়িয়ে থাকে। ঈশানের কি মনে হয় সে ইসমার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইসমার কপালে চুমু দেয়। হঠাৎ ঈশানের চোখের সামনে ঝাপসা হয়ে স্মৃতি ভেসে ওঠে।
ঈশান দেখে সে কোনো বাচ্চার কপালে এমনভাবেই চুমু দিচ্ছে। ঈশান দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে এবং মেঝেতে বসে পড়ে। ইমা ঈশানকে এমন করতে দেখে তাড়াতাড়ি ঈশানের কাছে আসে এবং ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান চমকে মাথা ছেড়ে ঘুরে ইমার দিকে তাকাই। কি ঈশান কোনো হয়েছে? কথা বলে না, তাড়াতাড়ি উঠে দাঁড়াই এবং দ্রুত ইমার বাড়ি থেকে বের হয়ে চলে যাই। ইমা ঈশানকে ডাকলেও ঈশান ইমার কথা শোনে না, হন হন করে হেঁটে চলে যাই। ইমা আমার মনে হয় আমি এক্ষুনি সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা উচিত। তাড়াতাড়ি ফোন নিয়ে এসে নাম্বার বের করে কল করলো। এদিকে ঈশান নিজের রুমে এসে কান্না করতে লাগে এবং পুরো রুমের জিনিসপত্র এলোমেলো করতে লাগে। ঈশান ফুলদানি মেঝের উপর আছড়ে মারল। কাচের ফুলদানি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ঈশান মাথা ধরে মেঝেতে বসে পড়ে এবং কান্না করতে লাগে। কি ভুলে গেছি আমি। বারবার চোখের সামনে এমন ঝাপসা কি ভেসে উঠছে। কে ওরা? কেন তাদের চেহারা দেখতে পাচ্ছি না? কেন এমন হচ্ছে আমার? উফ, আর পারছি না নিতে, আর পারছি না। বলে হাত মুঠ করে মেঝের উপর আঘাত করে। সাথে সাথে ফুলদানির কাজ ঈশানের হাতে ঢুকে যায়। ঈশানের যেন কোনো অনুভূতি নেই। ঈশান মাথা ধরে কান্না করতে লাগে। কিছুক্ষণ পর ইমা পানি খেতে কিচেন রুমে যেতেই দেখে সোফার উপর ঈশানের কেনা শার্টগুলোর প্যাকেট। আল্লাহ, ঈশান শার্ট রেখে চলে গেছে, কাল তো আবার তাড়াহুড়ো করতে শুরু করবে। এক কাজ করি, শার্টগুলো দিয়ে আসি। ইমা শার্টগুলোর প্যাকেট নিয়ে লিফটে করে চলে গেল 7 তলায়। ইমা দরজায় কলিং বেল বাজালো। ঈশান চমকে ওঠে। এই সময় কে আসলো দেখি তো। ঈশান চোখ মুছে নিজের রুমের দরজা ভিড়িয়ে দেয়। মেন দরজার কাছে আসে। কে? আমি ইমা। ঈশান দৌড়ে ডাইনিং এর বেসিং এর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে দেখে তার হাত থেকে রক্ত পড়ছে। এদিকে ইমা আবার কলিং বেল বাজালো। উফ, হাতটা কখন কাটলো বুঝতেই পারলাম না। আসছি। ঈশান তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো। ঈশান ক্ষত হাতটা দরজার পেছনে রেখেছে। মিস ইমা? আসলে আপনি আমার বাসায় আপনার শার্টগুলো রেখে চলে এসেছেন, তাই দিতে আসলাম। এই নিন। স্যার, আপনার হাতে কি হয়েছে? আল্লাহ, কিভাবে ভুলে গেলাম। ধুর, এত লুকায় কি লাভ হলো? কতখানি কেটে গেছে? কাটেনি তো, ওই রং ভরেছে। আমাকে কি আপনার বোকা মনে হয়? আমি একজন ডক্টর, কোনটা রক্ত কোনটা রক্ত না আমি খুব ভালোই চিনি। শুনুন, আমায় ভেতরে আসতে দিন। মিস ইমা, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন। আপনার হাত দেখি। মিস ইমা, কি করছেন? কিচ্ছু হয়নি সত্যি? কিচ্ছু হয়নি। দেখুন তো কতখানি কেটে ফেলেছেন আপনি। ফার্স্ট এড বক্স কোথায়? আমার রুমে। আপনি এখানে বসুন, আমি নিয়ে আসছি। ইমা ঈশানের রুমের দিকে যেতে লাগলো। হঠাৎ ঈশানের মনে পড়ে গেল তার রুমে ভাঙা কাঁচ রয়েছে, তার উপর সবকিছু এলোমেলো। ঈশান যদি উঠে দাঁড়িয়ে জোরে বলল। না। ইমা ঘুরে ঈশানের দিকে তাকালো। ঈশান তাড়াতাড়ি ইমার কাছে এসে বলল। আপনার যেতে হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। দরকার নেই, আপনি গিয়ে বসুন। দেখুন এখনো ব্লিডিং হচ্ছে। ও কিছু না, আপনি গিয়ে বসুন, আমি নিয়ে আসছি। দরকার নেই, আপনি ভালো ছেলের মতো গিয়ে বসুন তো। এত কথা ভালো না। বলে ইমা যেতে লাগলো। ঈশান আবার ইমার পথ আটকাই। দেখুন মিস ইমা, আপনি আমার গেস্ট, আমি আপনাকে দিয়ে কাজ করাতে পারি, বলুন। দেখুন, আমি এখন আপনার গেস্ট না, আমি এখন আপনার একজন ডক্টর। আপনি যান, গিয়ে বসুন, আর আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। ইমা যেতে লাগে, কিন্তু ঈশান যেতে দিতে চায় না। এমন করতে করতে দুজন রুমের দরজার কাছে আসে। ইমা ঈশানের সাথে কথা বলতে বলতে রুমের দরজা খুলে, কিন্তু রুমের ভেতরে তাকায় না। ইমা যেই ভেতরে ঢুকতে যাবে এমন সময় ইমার পা পাপোশের ওপর পড়ে স্লিপ করে। ইমা পড়ে যেতে লাগলে ঈশান 2 হাত দিয়ে ইমার কোমর চেপে ধরে নিজের দিকে টান দেয়। ইমা পিঠ ঈশানের শরীরের সাথে ধাক্কা লাগে। ইমার সাথে সাথে হার্টবিট ফাস্ট হয়ে যায়, সাথে ঈশানেরও। ঈশান ইমা দুজনাই যেন একটা অবাক হয়ে যায়। ঈশান আস্তে করে ইমাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। ইমা চোখ বন্ধ করে ধীরে শ্বাস ছাড়ে এবং চোখ খুলে সামনে তাকায়। দেখে পুরো রুমটা এলটপলট করা। ইমা তার মধ্যে রুমের ভেতর ঢুকলো এবং ফার্স্ট এড বক্স নিয়ে বের হয়ে আসলো। ঈশান কোনো কথা বলছে না, ইমা বলছে না। ইমা ঈশানের হাতে ঔষধ লাগাতে গেলে ঈশান ইস বলে ওঠে। ইমা ঈশানের হাতে ফু দিয়ে ওষুধ লাগিয়ে দেয়।
ঈশান হাঁ করে ইমাকে দেখতে থাকে। হাত পানিতে ভেজাবেন না, আপনাকে জিজ্ঞেস করব না কি হয়েছে, কারণ সেটা আপনার পার্সোনাল বিষয়। তবে এমনটা আর কখনো করবেন না। নিজের ক্ষতি করে কখনো লাভ হয় না, শুধু আপনারই কষ্ট হবে। আপনার কষ্ট কিন্তু কেউ অনুভব করবে না। ঈশান একটা কথাও বলল না। ইমা উঠে ঈশানের রুমে গেল। রুমে পড়ে থাকা ভাঙা কাজগুলো উঠালো এবং রুমটা পরিষ্কার করে দিল। আমি আসি। বলে ইমা চলে গেল। ঈশান দরজা বন্ধ করে নিজের রুমে আসে। বিছানায় শুয়ে ইমার কথা ভাবতে লাগে আনমনে হাসতে লাগে। ঈশান পাশ থেকে বালিশ নিয়ে বুকের সাথে চেপে ধরে লাজুক হাসি দিয়ে বলল, হায় আল্লাহ, কি হলো আমার, কি হলো? বলে বালিশ দিয়ে মুখ ঢেকে হাসতে লাগে। পরের দিন ইমা, ইসমা, ঈশান সকাল সকাল একসাথে স্কুলে যায়, ক্যাম্পিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। ঈশান স্কুলে এসে কাজে ব্যস্ত হয়ে পড়ে। ইসমার ম্যাডাম ইসমা ইমাকে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এসে ইসমাকে বাসে উঠতে বলে। ইমা ইসমাকে নিয়ে বাসে উঠতে গেলে ম্যাডাম ইমাকে বাধা দেয়। মিস ইমা, আপনি ইসমার সাথে যেতে পারবেন না, মানে এই বাসে উঠতে পারবেন না। কেন? এই বাসে শুধু স্টুডেন্টরা যাবে। যেহেতু আপনি মিস্টার ঈশানে গেস্ট হয়ে যাচ্ছেন, সেহেতু আপনি আমাদেরও গেস্ট, তাই আপনি আমাদের সাথে টিচারদের বাসে যাবেন। ওকে। ইসমা, উঠে পড়ো, যাও। ইসমা গিয়ে বাসে উঠতেই নিয়া ইসমাকে ডাক দেয়। ইসমা, আমার কাছে আসো, তোমার জন্য জায়গা রেখেছি। ইসমা খুশি হয় এবং নিয়ার কাছে গিয়ে বসে। এদিকে ম্যাডাম ইমাকে নিয়ে গিয়ে টিচারদের বাসে তুলে দেয়। ইমা এদিক ওদিক দেখে এবং মনে মনে ঈশানকে খুঁজতে থাকে। এমন সময় ইমার পাশে এসে একজন স্যার বসে। ইমা চমকে স্যারের দিকে তাই। হ্যালো, আপনি ঈশানের গেস্ট রাইট? জি, কিন্তু আপনি? আমি জেন, এই স্কুলের টিচার। আপনার মেয়ের নাম ইসমা, তাই না? জি। আপনার মেয়েটা খুব ভালো। আমার মেয়ে ইসমার সাথে পরে, ও মাঝে মাঝেই ইসমার কথা বলে। ও আচ্ছা। আপনার হাজবেন্ড কি করে? ইমা কথাটা শুনে একটু দ্বিধার মধ্যে পড়ে যায়। কি বলবে বুঝতে পারে না, তাই চুপ করে থাকে। যেন ইমার চুপ করে থাকা দেখে বলল, ইটস ওকে, আমি বুঝেছি। আমার ওয়াইফও নেই। 3 বছর আগে আমাকে আমার মেয়েকে রেখে অন্য ছেলের সাথে চলে গেছে। তারপর থেকে মেয়েকে একাই মানুষ করছে। তবে সমস্যা কি জানেন, মেয়েটাকে অতটা সময় দিতে পারি না। আসলে আমি তো ছেলে মানুষ, কাজে তো আমাকে বাইরে থাকতেই হয়। সেটাই। তবে সন্তানকে দেখে রাখতে একটা মাই ভালো পারে। ঠিক বলেছেন। আমি চেয়েছিলাম বিয়ে করতে, কিন্তু ভালো মেয়ে পাইনি যে আমার মেয়েকে নিজের মেয়ে মনে করবে, এমন মানুষ পাইনি এখনো। আপনার মেয়ের নাম কি? জেসি। মেয়েটা মাঝে মাঝে নিজেকে খুব একা মনে করে। জেন ইমার চুপ করে থাকা দেখে বলল, আমি বুঝি, একটা সন্তানের বাবা মা দুজনেরই দরকার পড়ে। জেন দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বলল, ইমার 2 বছর আগের কথা মনে পড়ে। ইসমা ঈশানকে কতটা মিস করত। এদিকে ঈশান ইমার কাছে বসবে, এজন্য তাড়াহুড়ো করে আসে। বাসের ভেতরে ঢুকে দেখে ইমা জেনের সাথে বসে গল্প করছে। ঈশান মনে কষ্ট পায় এবং রাগ করে অন্য এক সিটে বসে পড়ে। ঈশান মনে মনে বলে, মিস ইমা এটা ঠিক করলো না। উনি আমার সাথে না বসে অন্য একজনের সাথে কেন বসলো? মনে থাকবে আমার। এদিকে ইমা জেনের সাথে কথা বলছে ঠিকই, কিন্তু এদিক ওদিকও দেখছে ঈশান আসছে কিনা। ইমা একটু মন খারাপ করে মনে মনে বলল, কেমন মানুষ, আমি কোথায় বসলাম না বসলাম একবার দেখতেও আসলো না। এমন সময় বাস ছেড়ে দেয়। ইমা যেন আর সিটে বসে থাকতে পারছে না। গাড়ির জানালা দিয়ে এদিক ওদিক দেখছে। জেন ইমাকে এমন বিচলিত হতে দেখে বলল, মিস ইমা, আপনি কি ঈশানকে খুঁজছেন? ইমা জেনের দিকে তাকিয়ে বলল, জি, ওনাকেই খুঁজছি। চিন্তা করবেন না, হয়তো বাচ্চাদের বাসে উঠেছে। বাচ্চাদেরও তো কন্ট্রোল করতে হবে, তাই না? ইমা মন খারাপ করে ও আচ্ছা বলে বসতে যাবে। সেই সময় ইমার চোখ বাসের সামনে 3 সিট আগে যায়। দেখে ঈশান একজন মেয়ের সাথে বসে আছে। মেয়েটা একটু ঈশানের গায়ের সাথে ঘেঁষে বসে আছে। ইমা দেখে রেগে গেল এবং নিজের রাগটা দমিয়ে বসে পড়ল নিজের সিটে। ইমা মনে মনে বলল, আমি এখানে তার অপেক্ষা করছি আর সে অন্য মেয়ের সাথে বসছে। শয়তান একটা, দেখে নিব তোকে শয়তান ঈশান। এদিকে ঈশানের পাশে বসে থাকা মেয়েটার নাম লিলি। লিলিও একজন মিউজিক টিচার। লিলি ঈশানকে পছন্দ করে, কিন্তু ঈশান লিলিকে একজন ভালো বন্ধু হিসেবেই দেখে। লিলি ঈশানকে নিজের মনের কথা বলেনি,
তবে লিলির কাজে কর্মে ঈশান একটু একটু বুঝতে পারে, কিন্তু ঈশান কিছু বলে না। বাস 3 ঘন্টার পথ পাড়ি দিয়েছে। জেন পুরো রাস্তা ইমার সাথে গল্প করতে করতে এসেছে। ইমা বিরক্ত হলেও কি করবে, চুপচাপ শুনছে। বাস এক জায়গায় এসে থামে এবং সবাইকে হালকা হওয়ার সুযোগ দেয়। মিস ইমা, আমি একটু পর আসছি। বলে জেন চলে গেল। ইমা মাথা ধরে বিরক্তি সুরে বলল। উফ, মাথাটা ব্যথা হয়ে গেল। ইমার হঠাৎ ঈশানের কথা মনে পড়ে যায়। ইমা চমকে উঠে বলল। দেখি তো ঈশান আছে নাকি। ইমা উঠে দাঁড়ায়, দেখে ঈশান নিজের সিটে নেই। ইমা মন খারাপ করে আবার বসে পড়ে। নিশ্চয়ই ও মেয়ের সাথে বের হয়েছে, ভালো লাগে না। কি ভেবেছিলাম আর কি হচ্ছে, ধুর। ইমা পানির বোতল নিয়ে বাস থেকে নেমে একটু দূরে গিয়ে মুখ চোখ ধুতে লাগে। এদিকে ঈশান ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বাসে উঠে ইমার কাছে বসবে বলে। ঈশান দেখে ইমা তার সিটে বসে নেই। গেল কোথায়? ঈশান বাস থেকে নামতে দেখে ইমা একটু দূরে দাঁড়িয়ে মুখ ধুচ্ছে। ঈশান ইমাকে দেখে স্বস্তি অনুভব করলো। ঈশান গিয়ে বাসের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে ইমাকে অপলক দৃষ্টিতে দেখতে লাগে। এমন সময় লিলি এসে ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান চমকে লিলির দিকে তাকায়। কি করছো এখানে? গাড়িতে উঠে চলো। যাবো তো, তুমি যাও, আমি আসছি। বলতেই দেখে ইমা তাদের দিকে তাকিয়ে আছে। লিলি ঈশানের তাকিয়ে থাকা দেখে সেও তাই। এটা তো তোমার গেস্ট, তাই না ঈশান? মিস ইমা, আপনি এই বাসে উঠেছেন? ইমা কোনো কথা বলে না, লিলির দিকে তাকিয়ে থাকে। ও সরি, আমার পরিচয় দেইনি। আমি লিলি, স্কুলের মিউজিক টিচার এবং ঈশানের ভালো বন্ধু। পরিচয় হয়ে ভালো লাগলো মিস লিলি। আমারও। মিস ইমা, আপনি কোথায় বসেছেন? আপনাদের 3 সিট পেছনে। ঈশান মনে মনে বলল। মিস ইমা সেটাও দেখেছে। আল্লাহই জানে মনে মনে কি ভাবছে আমাকে নিয়ে। এটা কিন্তু ঠিক হয়নি। ঈশান, তুমি তোমার গেস্টকে তোমার সাথে নিয়ে বসবে না? কে বলেছে মিস ইমা একা বসেছে? ওনার সাথে তো জেন বসেছিল। ইমা ঈশানের দিকে রাগী চোখে তাকিয়ে মনে মনে বলল। কেমন শয়তান, মিস্টার জেন আমার কাছে বসেছে সেটা দেখেছে, তাও একবার এগিয়ে এসে বলেনি মিস ইমা আপনি ঠিক আছেন। সবই বুঝতে পারছি, স্মৃতি যদি থাকতো না এতক্ষণ তোর মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতাম আমি। শয়তান ছেলে, আমাকে ছেড়ে অন্য মেয়ের কাছে বসা, বের করে দিতাম একদম। বেচারি একা একা বসেছে। মিস লিলি বাদ দিন না, ঈশান স্যার তার ফ্রেন্ডের কাছে বসবে, এটাই তো স্বাভাবিক। আমি তো আর ওনার ফ্রেন্ড না, শুধু প্রতিবেশী মাত্র। এখানে আর আমার কি বলার আছে বলুন। লিলি ঈশানের হাতের বাজু ধরে হেসে বলল। ঠিকই বলেছেন ঈশান, আমি ভালো বন্ধু। ইমা লিলির কাণ্ড দেখে শুধু রেগেই যাচ্ছে। ঈশান হেসে আস্তে করে লিলির হাত সরিয়ে দিতে ইমা গিয়ে বাসে উঠে পড়ল। অসহ্য লাগছে, না আসলেই হতো। রেগে মনে মনে নিজের সিটে গিয়ে বসলো। এদিকে ঈশান লিলিকে বলল। লিলি, আমি এই অর্ধেক পথ মিস ইমার সাথে যেতে চাই। বুঝোই তো, উনি আমার গেস্ট। ঠিক আছে, যাও। ঈশান তাড়াতাড়ি বাসে উঠে দেখে ইমা বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে। ঈশান গিয়ে ইমার পাশে বসতেই ইমা ঈশানের দিকে তাকাই। হাই। আপনি এখানে কেন স্যার? যান না, আপনি আপনার ফ্রেন্ডের কাছে গিয়ে বসুন। কেন যাব? দেখুন, রাগ কিন্তু আমার করার কথা। তাই বুঝি আমি আপনার গেস্ট হয়ে যাচ্ছি, আপনি আমাকে একবারও এসে দেখলেন না আমি ঠিক মতো বসেছি কিনা, নিজেটাই বুঝলেন। ও তাই না? আমি যে দেখলাম আপনি জেনের সাথে বসে গল্প করছেন, সেটা কিছু না। ও গল্প করাটাই দেখলেন, আপনি একবার এগিয়ে আসতেন দেখতেন আমি কি করতাম, সেটাও তো করেননি। বুঝেছি, আমারই দোষ। ওকে, সরি। এখানে বসতে পারি? ইমা মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাই। এমন সময় জেন এসে বলে। না, ওখানে আমি বসছি। ইমা জেনের দিকে তাকিয়ে ঈশানের হাত ধরে টান দিয়ে সিটে বসিয়ে দেয় এবং বলে। মিস্টার জেইন, সরি, আসলে ঈশান স্যার আমাকে নিয়ে খুব চিন্তা করছিল তো, তাই আমিও বললাম চিন্তা করতে হবে না, আপনি এখানেই বসুন। আচ্ছা ঠিক আছে, আমি অন্য জায়গায় বসছি। বলে জেন চলে গেল। ঈশান ইমার দিকে তাকিয়ে আছে। ইমা জোরে শ্বাস ছেড়ে বলল। বেঁচে গেছি। বলে ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান তার দিকে তাকিয়ে আছে। ইমার বুকের ভেতর ধুক করে ওঠে। কি হয়েছে? না, কিছু না। বলে অন্যদিকে তাকালো। ইমা মুখ ঘুরিয়ে মুখ চিপে চিপে হাসে এবং ধীরে সুরে বলে। এই ছেলেটা কেন যে এভাবে তাকায়, উফ, ওর অমন তাকানো দেখলেই আমার বুকের মধ্যে কেমন যেন হয়। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। ঈশান ইমার দিকে তাকায় দেখে ইমা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঈশান মাথা নিচু করে ছোট্ট হাসি দিয়ে বলে।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলুন। আমি লিলির বন্ধু, আর আপনার শুধু প্রতিবেশী, আর কেউ না? ইমা ঈশানের কথা শুনে ঈশানকে অনেক কিছু বলতে ইচ্ছা করে কিন্তু পারে না। আর কি, আপনি তো শুধু আমার প্রতিবেশী তো। আমি প্রতিবেশী হয়ে থাকতে চাই না। ইমা ঈশানের কথা শুনে একটু অবাক হয়। ঈশান আবারও বলে, মানে আমরা কি বন্ধু হতে পারি? ইমা ঈশানের কথা শুনে খুশি হয়, তবে ঈশানকে সেটা বুঝতে দেয় না। মিস ইমা, প্লিজ। ঠিক আছে স্যার। ঈশান একটু মন খারাপ করে বলল, না, ঠিক নেই। আপনি আমাকে যদি স্যার বলে ডাকেন তাহলে আর বন্ধুত্ব করব না। আপনি আমার নাম ধরে ডাকলে আমার ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আপনি আমাকে মিস ইমা না, শুধু ইমা বলবেন, ওকে? ঠিক আছে। গান শুনবেন? শোনা যায়। ঈশান হেডফোনের একটা ইমাকে দিল, আরেকটা নিজের কানে লাগালো। দুজন একসাথে গান শুনতে লাগে। ইমার সেই কলেজের জীবনের কথা মনে পড়ে। এমনি দুজন একসাথে বসে এক হেডফোন দিয়ে কত গান শুনেছে। 1 ঘন্টা পর ঈশানের হঠাৎ ঘুম ভেঙে যায়। ঈশান নড়ে বসতে যাবে, খেয়াল করে ইমা তার হাতের বাজুতে মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ঈশান অপলক দৃষ্টিতে ইমার মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে। ঈশানের মনে যেন ইমার প্রতি ফিলিংসটা আরো বেড়ে যাচ্ছে। এত মায়া কেন আপনার চেহারায়? আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই। মাঝে মাঝে মনে হয় আপনি আমার সবচেয়ে আপন। আমি যদি আপনার হাজবেন্ড হতাম, ইসমা যদি আমার মেয়ে হতো, আমি কোনোদিনও আপনাদের ছেড়ে যেতাম না। এমন সময় বাস থেমে যায়। ঈশান দেখে তারা তাদের গন্তব্যে চলে এসেছে। ইমার ঘুম ভেঙে যায়। মাথা তুলতেই দেখে সে ঈশানের হাতের সাথে মাথা ঠেকিয়েছিল। ইমা ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান তার দিকে তাকিয়ে আছে। সরি, আসলে ইটস ওকে। দেখুন, আমরা চলে এসেছি। সবাই বাস থেকে নামছে, চলুন আমরাও নামি। ওকে, চলুন। ঈশান ইমা বাস থেকে নামলো। ঈশান, ইসমা গাড়ি থেকে নেমেছে কি? চিন্তা করবেন না ইমা, সব বাচ্চাদের গাইড করার জন্য স্যার ম্যাডাম আছে। যাওয়ার দিন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বাচ্চাদের গাইড করে নিয়ে যাওয়ার জন্য। চলুন যাওয়া যাক। ইমা ঈশান সবার সাথে ভেতরে চলে গেল। ক্যাম্পিং এর দায়িত্বে যে স্যার রয়েছে তিনি সবাইকে থাকার জন্য ক্যাম্প তৈরি করতে বলে। স্যার ম্যাডামদের স্টুডেন্টদের সাহায্য করতে বলল। সবাই মিলে অনেকগুলো ক্যাম্প তৈরি করে। প্রায় বিকেল হয়ে আসে, সবাই ক্লান্ত। তবে বাচ্চাদের যেন আনন্দ শেষ হচ্ছে না। সবাই ঠিক করলো কে কার সাথে থাকবে। অন্যদিকে রান্না বান্না চলছে, কেউ বিশ্রাম করছে, কেউ গল্প করছে, সবাই কোনো কোনো কাজে ব্যস্ত। ইমা দেখে ঈশান তার কলিগদের সাথে কথা বলছে। ইমা ঈশানের কাছে যায়, দেখে ইসমা তার ফ্রেন্ডদের সাথে মজা করছে। ইমা ইসমাকে আর না ডেকে চলে যায় এবং গিয়ে ছোট্ট এক লেকের ধারে বসে। কি সুন্দর পরিবেশ, পানিতে সূর্যের আলো পড়ছে, পানি চমক দিচ্ছে। এমন সময় ঈশান আসে। একা একা এখানে? ইমা পেছনে ঘুরে তাকায়, দেখে ঈশান। এমনি বসে আছি, আপনার কাজ শেষ? শেষ। দেখেছেন ইসমা কত আনন্দ করছে? দেখলাম। ইমা বিকেলে লাল সূর্যের দিকে তাকিয়ে বলল, এই সময়টা আমার খুব ভালো লাগে, সূর্যটা একদম লাল। এই সময়ের পরিবেশটা আমার মনটাকে একদম শান্ত করে দেয়। আপনার মনে অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট। ভালোবাসার মানুষটা এত কাছে আছে, তবুও তার সাথে অপরিচিত মানুষের মতো কথা বলতে হচ্ছে। এটাই আমার মনে সবচেয়ে বড় কষ্ট। ঈশান, ইমা কি এত ভাবছেন? না, কিছু না। কিছু মনে না করলে এটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। আপনার হাজবেন্ড ফিরে আসবে? আসবে, ওকে আসতেই হবে। ও আমাকে এত সহজে বলতে পারে না, আমি ওকে বলতে দেব না। ঈশান ইমার কথা শুনে মনটা খারাপ হয়ে যায়। ঈশান আর কোনো কথা বলে না, উঠে চলে যায়। ইমা ঈশানের এমন উঠে যাওয়া দেখে বুঝতে পারে নিশ্চয়ই ঈশানের মনে কিছু চলছে। এদিকে ঈশান যেতে যেতে মনে মনে বলল, আমি কি কোনো ভুল করেছি? ঠিকই তো, আজ না হয় কাল যদি ওনার হাজবেন্ড ফিরে আসে তাহলে তো আমি মনে কষ্ট পাবো। কেন আমি ইমার প্রতি এত দুর্বল হচ্ছি কেন? রাত 8টা। স্যার জোরে বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। সব স্টুডেন্টদের টিচাররা স্যারের দিকে তাকাই। ক্যাম্পিংয়ে আমরা শুধু কিছু শিখতে আসিনি, আমরা মজা করতেও এসেছি। এই ক্যাম্পিংয়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, নাচ গান তো সাথে আছেই। এমন সময় রেন বলে উঠল, স্যার, শুধু স্টুডেন্টদের জন্য নাকি আমাদের টিচারদের জন্যও রয়েছে?
স্যার রেনের কথা শুনে হেসে বলল, সবার জন্য, সবার জন্য, চিন্তা নাই। এখন কয়েকটা খেলা হবে, সেটার আয়োজনও করা হয়েছে। কি খেলা স্যার? সাধারণ খেলা, সবাই পারবে। প্রথম বিস্কুট খেলা, দ্বিতীয় মার্বেল খেলা, তৃতীয় চেয়ার খেলা হবে। তো স্টুডেন্ট, তোমরা কে কে খেলবে আলাদা দাঁড়াও এবং দুটো গ্রুপে ভাগ হয়ে যাও। স্যারের কথা মতো যারা যারা খেলবে তারা আলাদা দাঁড়ালো এবং দুই গ্রুপে ভাগ হয়ে গেল। ইমা ঈশানের দুজনেরই চোখ ইসমার দিকে। তারা দেখে ইসমা খেলতে যায়নি, বরং দূরে দাঁড়িয়ে দেখছে। ইমা ইসমার কাছে যাওয়ার আগেই ঈশান ইসমার কাছে যায়। ইমা দেখে খুশি হয়। ঈশান ইসমাকে কি বোঝালো? ইসমা হাসতে হাসতে প্রতিযোগিতায় অংশ নিতে চলে গেল। ইমা দেখে মনে মনে বলল, ঈশান সব ভুলে গেলে কি হবে, ও জানে সন্তান কিভাবে সামলাতে হয়। সত্যি ঈশান একজন ভালো বাবা। প্রথম বিস্কুট খেলা শুরু হয়। প্রথম গ্রুপ খেলে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বের হয়। তারপর দ্বিতীয় গ্রুপ খেলে সেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বের হয়। দ্বিতীয় গ্রুপে ইসমা ছিল, ইসমা থার্ড হয়। তারপর প্রথম গ্রুপ এবং দ্বিতীয় গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড মিলে আবার বিস্কুট খেলা হয়, সেখানে ইসমা চতুর্থ হয়। তাই ইসমার মনটা খারাপ হয়ে যায়। ইমা ইসমার মন খারাপ দেখে এগিয়ে আসে। ইমা ইসমার মাথায় হাত বুলিয়ে বলল, মন খারাপ করা যাবে না, জিততে হলে ভয় ছুঁড়ে ফেলে দিয়ে লড়াই করতে হবে। আরো দুটো খেলা আছে। না আম্মু, আমি আর খেলবো না। এদিকে ঈশান ইমা ইসমাকে দেখছে। এমন সময় একজন ম্যাডাম ঈশানের কাছে এসে একটু রাগান্বিত সুরে বলল, ঈশান, এগুলো কি হচ্ছে বলো তো? তোমার গেস্ট মানে ইসমার আম্মু, কেন ইসমার কাছে যাচ্ছে? দেখো, এটা বাচ্চাদের ক্যাম্পিং, এখানে গার্জিয়ানরা অ্যালাও না। তবুও তুমি প্রিন্সিপাল স্যারকে কি বুঝিয়েছো? প্রিন্সিপাল স্যার রাজি হয়ে গেলেন, ভালো কথা, কিন্তু এখানে অন্যান্য বাচ্চারাও আছে। ওরা এটা দেখে মনে কষ্ট পেতে পারে, ইসমার আম্মু আসলো, ওদের আম্মু আসতে পারলো না। এটাতে তাদের মনে কি আঘাত পড়বে না বলো তো? আই এম সো সরি ম্যাডাম, আমি দেখছি, চিন্তা করবেন না। ঈশান ইমার ইসমার কাছে আসে। ইমা ঘুরে ঈশানের দিকে তাকায়। ইমা, একটু কথা বলতে পারি? বলো। একটু এদিকে চলুন প্লিজ। ওকে, চলুন। ইসমা, তুমি কিন্তু খেলবে, ওকে? বলে ইমা ঈশানের সাথে চলে গেল। ইমা, আপনি কি করছেন? কি করছি? ইমা, আমি আপনাকে বলেছিলাম এটা বাচ্চাদের ক্যাম্পিং, এখানে গার্জিয়ানরা অ্যালাউড না। তারপরেও আমি আপনাকে গেস্ট হিসেবে নিয়ে এসেছি, কারণ আপনি আমাকে বলেছেন ইসমাকে একা ছাড়তে চান না। কিন্তু এখানে তো আরও অন্য বাচ্চারাও আছে। আপনি যদি ইসমার কাছাকাছি থাকেন তাহলে আর যেই বাচ্চাগুলো আছে তাদের কেমন লাগবে একটু ভাবেন তো। ইমা মন খারাপ করে বলল, সরি ঈশান, আসলে ইসমাকে এমন মন খারাপ করতে দেখে আর থাকতে পারলাম না। ও আর খেলতে চাচ্ছে না, তাই। এই কথা আপনি আমাকে বলতে পারতেন। আচ্ছা, যাই হোক, আমি ইসমার সাথে কথা বলছি, আপনি যান। ওকে। ঈশান ইসমার কাছে এসে ইসমার সামনে হাঁটু ভেঙে বসে বলল, কি হয়েছে ইসমা, খেলতে চাইছো না কেন? আমি আর জিতবো না বন্ধু, আমি খেলবো না। শোনো, খেলাতে হার জিত থাকবেই। দেখো না, সবাই কিন্তু জেতার উদ্দেশ্যে খেলছে, কিন্তু সবাই কি জিততে পারছে তুমি বলো? না। সেটাই, খেলতে হবে, লড়াই করতে হবে, হার জিত তো লেগেই থাকবে। তাই বলে কি যুদ্ধ থেকে পালিয়ে আসা যাবে? জিততে হলে লড়াই করতে হবে। ভয় পেয়ে পেছনে সরে গেলে জীবনের মানে কখনোই বুঝবে না। তাই ভয়কে জয় করতে হবে। লড়াই করে যদি হেরে যাও তাহলে সেটা হার না, জিতে যাওয়া হয়, কারণ তুমি লড়াই করেছো, পালিয়ে যাওনি। বলে ঈশান চুপ হয়ে যায়। ঈশানের চোখের সামনে আফসা কোনো মেয়ের মুখ ভেসে ওঠে, যে তার হাত ধরে এই কথাগুলোই বলছিল। ঈশান চোখ বন্ধ করে মাথা নাড়ায়। এমন সময় ইসমা ঈশানের কাঁধে হাত রাখে। ঈশান চমকে চোখ খুলে ইসমার দিকে তাকায়। কি হয়েছে বন্ধু, তুমি ঠিক আছো? ঠিক আছে, তুমি খেলবে তো? খেলবো, আমি গেলাম। ইসমা খেলতে চলে গেল। ইমা ইসমাকে খেলতে যেতে দেখে খুশি হয়। তারপর ঈশানের দিকে তাকাই, দেখে ঈশান কেমন মুখ ভার করে চলে যাচ্ছে সেখান থেকে। ইমা মনে মনে বলল, কি হলো হঠাৎ ঈশানের, দেখি তো। ইমা ঈশানের কাছে যাবে, এজন্য ভিড় থেকে বের হচ্ছে। এদিকে ইসমার খেলা শুরু হয়ে গেছে। ইমা ভিড় থেকে বের হয়ে দেখে ঈশান নেই। ইমা এদিক ওদিক তাকাই, কোথাও ঈশানকে দেখে না। গেল কোথায়? ইমা আরো এগিয়ে যাই। কিছু দূর যেতে দেখে ঈশান সেই লোকের সামনে বসে আছে। ইমা কিছু না ভেবেই দ্রুত ঈশানের কাছে যাই।
ঈশান পায়ের শব্দ পেয়ে পিছনে তাকাই, দেখে ইমা আসছে। আপনি এখানে? ইমা ঈশানের পাশে বসে। কি হয়েছে জানতে পারি? আপনার মনটা খারাপ কেন? কে বলল আমি ঠিক আছি? ঈশান, আপনি ভুলে যাচ্ছেন আমি ডক্টর। আপনি চিন্তায় আছেন, মন খারাপ করে আছেন, আমি দেখেই বুঝতে পারছি। ঈশান ইমার দিকে তাকাই এবং অপলকভাবে তাকিয়ে থাকে। এদিকে লিলি ঈশানকে দেখতে না পেয়ে এদিক ওদিক খুঁজতে লাগে। তারপর দেখে ঈশান ইমা লেকের সামনে বসে আছে এবং ঈশান ইমার দিকে তাকিয়ে আছে। লিলি দেখে খুব বিরক্ত হয় এবং জেলাসি ফিল করে। এদিকে ইমা ঈশানকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি দেখছেন? না কিছু না। আমার কি মনে হয় জানেন আপনি? বলতেই লিলি ঈশান বলে ডাক দেয়। ঈশান ইমা দুজনাই পিছনে ঘুরে তাকাই। এখানে কি করছো? চলো বাচ্চাদের খেলা দেখি। বলে লিলি ঈশানের হাত ধরে। ইমা লিলির এমন ঈশানের হাত ধরা দেখে রেগে গেল, কিন্তু কিছু বলল না। লিলি ঈশানের হাত ধরে একরকম টেনে নিয়ে যেতে লাগে। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমা তার দিকে তাকিয়ে আছে। ইমা ঈশানের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে অন্যদিকে তাকাই এবং মনে মনে ভাবে ঈশান তাকে কি বলতে চাইলো। কিছুক্ষণ পর ইসমা মার্বেল খেলায় দ্বিতীয় হলো। ইমা তো মহা খুশি, ঈশান ও অনেক খুশি। ইমা ইসমার দিকে ছুটে যেতে লাগলো। ঈশান ইমার হাত টেনে ধরে। ইমা থেমে যায় এবং ঘুরে পেছনে তাকাই। ঈশান চোখ দিয়ে ইশারা করে যেতে না। ইমার মন খারাপ হয়ে গেলেও বোঝে যে ঈশান যেটা বলছে সেটা ঠিক। ইমা আর যায় না, ঈশানের পাশে দাঁড়াই। ঈশান ইমার দিকে তাকিয়ে মুচকি হাসে। এদিকে ইসমা এত বেশি খুশি যে সে মনের আনন্দেই তৃতীয় চেয়ার খেলাতেও অংশ নিল এবং চেয়ার খেলায় প্রথম হলো। ইসমা ঈশানের দিকে তাকিয়ে খুশিতে দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে। সবাই জিনিসটা খেয়াল করে এবং অবাক হয়। ইমাও অবাক হয়। ইসমা চোখ বন্ধ করে এক্সাইটেড সুরে বলল, বাবা দেখেছো, আমি পেরেছি, আমি জিতেছি বাবা। ঈশান ইসমার কথা শুনে অবাক হয়ে যায়। ইমাও অবাক। ইমা ঈশানের দিকে তাকালো, ঈশান ইমার দিকে। ইমা কি করবে বুঝতে পারছে না, তাই তাড়াতাড়ি ইসমাকে ঈশান থেকে সরিয়ে নিয়ে বলল, কি বলছো তুমি? বলতেই ইসমার মনে হলো তার বাবার তো স্মৃতি মনে নেই। ইসমা ঈশানের দিকে তাকাই। ঈশান ইসমার সামনে হাঁটু ভেঙে বসে ইসমার গালে হাত দিয়ে বলল, আমি কি সত্যি তোমার বাবার মতো দেখতে? ইসমা কিছু বলে না, দৌড়ে গিয়ে চলে যাই। কিছু মনে করবে না ঈশান, আমি দেখছি। ইসমা কিছু বলে না, দৌড় দিয়ে চলে যাই। বলে ইমা ইসমার পিছে যাই। ইমা দেখে ইসমা বসে কান্না করছে। ইমা ইসমার কাছে যেতেই ইসমা ইমাকে জড়িয়ে ধরে। ইসমা কান্না সুরে বলল, আম্মু সরি, আমি ভুলে গিয়েছিলাম, বাবার স্মৃতি ভুলে গিয়েছে। আম্মু, আমি এভাবে আর পারছি না, চাইলেও বাবাকে বাবা বলে ডাকতে পারছি না। আর কতদিন এই কষ্ট করতে হবে? সব ঠিক হয়ে যাবে মা, তুমি কান্না করো না। বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আমার লক্ষ্মী মেয়ে। বলে ইসমার চোখ মুছে দিয়ে কপালে চুমু দিল। রাত 9টা। সবাই খাওয়া দাওয়া শেষ করলো। ক্যাম্পিং এর দায়িত্বে যে স্যার রয়েছেন তিনি সব স্টুডেন্ট টিচারদের দৃষ্টি আকর্ষণ করে বলল, স্টুডেন্টস, আজ অনেক মজা হলো তাই তো? ইয়েস স্যার। আজ মজা হয়েছে। কাল কিন্তু কষ্ট করতে হবে। এখন সবাই ঘুমিয়ে পড়বে এবং কাল সকাল সকাল উঠবে। আমরা তোমাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাব, যেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে। ওকে? ওকে স্যার। গুড। এখন যাও, যে যার ক্যাম্পে গিয়ে শুয়ে পড়ো জলদি। সব স্টুডেন্টরা চলে গেল, যে যার ক্যাম্পে গিয়ে শুয়ে পড়লো। এদিকে সব টিচাররা বাইরে যে যার মতো বসে গল্প করছে। ইমা একাই বসে আছে, সবার গল্প করা দেখছে। ঈশান গল্প করতে করতে খেয়াল করে ইমা একা বসে আছে। লিলি খেয়াল করলো ঈশান ইমাকে দেখছে। ঈশান উঠতে গেলে লিলি ঈশানের হাত চেপে ধরে। কোথায় যাচ্ছ? বসো এখানে। মিস ইমা একা বসে আছে, ওনাকে সময় দেওয়া উচিত। কই মিস ইমা একা না তো, জেন স্যার আছে মিস ইমার কাছে। ঈশান ইমার দিকে তাকাই, দেখে জেন ইমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। ঈশানের ভেতরে একটু রাগ কাজ করলো, কিন্তু সেটা দেখালো না। বসে পড়লো নিজের জায়গায়। মিস ইমা, আমি কি বসতে পারি? অবশ্যই বসুন। ইমা একটু সরে বসলো। জেন ইমার পাশে বসে। মিস ইমা, একটা প্রশ্ন করি। কি বলুন? আপনি কতদিন থেকে একা রয়েছেন? মানে বলতে চাইছি,
বলতেই ইমা মুচকি হেসে বলল, আমি কখনো নিজেকে একা মনে করিনি স্যার, সবসময় একজন পাশে আছে ভেবেছি এবং বিশ্বাস করেছি। সে কে, আপনার মেয়ে? না, আমার মেয়ে না। আমার মেয়ে তো আমার সাথেই থাকে। আমি যাকে সব সময় আমার পাশে আছে মনে করি সেটা হলো আমার মেয়ের বাবা। তাকে আমি কখনোই ভুলিনি আর ভুলবও না। সে আমার মনে আছে আর সব সময়ই থাকবে। ইমা ঈশানের দিকে তাকিয়ে বলল, জেনের উদ্দেশ্য কথাগুলো বলে। এমন ভালোবাসা আজকাল সত্যি দেখা যায় না। তার মানে আপনি এখনো বিশ্বাস করেন আপনার হাজবেন্ড ফিরে আসবে? তা আবার বলতে, আমি জানি ওর আসতে হবে, আমার কাছে ফিরতেই হবে ওকে। ঈশান সেই সময় ইমার দিকে তাকাই। আপনার কনফিডেন্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম মিস ইমা। ইমা চমকে জেনের দিকে তাকিয়ে মুচকি আসলো। রাত 10টা, সবাই শুয়ে পড়ার জন্য নিজেদের ক্যাম্পে চলে গেল। শুধু বাইরে বসেছিল ঈশান, লিলি, রেন, জেন, ইমা। মিস ইমা, এখন উঠি, আমার ঘুম পেয়েছে। সকাল সকাল আবার উঠতে হবে। গুড। ওকে, গুড নাইট। এদিকে ঈশান, রেন, লিলি উঠে দাঁড়ালো। ইমা উঠে যেতে লাগলে ঈশান ইমাকে ডাক দেয়। ইমা যায় তাদের কাছে। ইমাকে তুমি সাথে নিয়ে থাকো। ওকে, আমার সমস্যা নেই। রেন হামি তুলে বলল, ভাই চল তো, আমার এখন সেই ঘুম পাইছে। বাচ্চাদের সামলাতে আজ আমার অবস্থা খারাপ হয়ে গেছে। চল। ওকে ইমা, গুড নাইট। লিলি, গুড নাইট। ইমা, লিলি গুড নাইট বলল। ঈশান, রেন চলে গেল। ইমা, লিলি নিজেদের ক্যাম্পে এসে শুয়ে পড়ল। মিস ইমা ঘুমিয়ে গেছেন? না। আপনি ঈশান এক বিল্ডিং এ থাকেন সত্যি? হুম। ভাবছি সামনের মাসে আমিও যাব আপনাদের বিল্ডিং এ। ইমা চমকে লিলির দিকে তাকাই এবং মনে মনে বলে, তোকে আশাবো, দাঁড়া শাকচুন্নি। ঈশানের আশেপাশে ঘুরছিস, ওর হাত ধরছিস তো? কিছু বলছি না, এটা তোর ভাগ্য এখন। আপনাকে একটা সত্যি কথা বলবো? বলুন। আমি না ঈশানকে ভালোবাসি, ওকে খুব ভালো লাগে। ইমা লিলির কথা শুনে প্রচন্ড রেগে গেল। কি, তোর এত বড় সাহস? আমার ঈশানকে ভালোবাসিস? আজ তোকে আমি। বলে ইমা লিলির ওপর উঠে বসে এবং ঠাস ঠাস করে লিলির গালে থাপ্পড় মারতে লাগে। ভুল হয়ে গেছে, সরি মিস ইমা, আমাকে ছেড়ে দিন প্লিজ। কান্না করে জোরে জোরে বলতে লাগে। লিলি ইমাকে ঠেলা দিল। ইমা চমকে ওঠে। কি হলো, কিছু বললেন না তো? ইমা লিলির দিকে তাকিয়ে হাসতে লাগে। কি হলো, হাসছেন কেন? না না, কিছু না, একটা ভাবনা মাথার মধ্যে ঘুরছিল তাই আর কি। তো বলুন, কি করে বলবো ঈশানকে? ঈশান স্যার আপনাকে কিছু বলেছে, মানে তার ভাবে কিছু বুঝেছেন? আমারও মনে হয় ও আমাকে পছন্দ করে, কিন্তু বলছে না আমার মতোই। ইমা লিলির কথা শুনে মুখ ঘুরিয়ে হাসলো এবং মনে মনে বলল, ঈশান আমাকে ছাড়া কাউকে নিয়ে ভাববে না, এটা আমি ভালোভাবেই জানি। শুধু শুধু স্বপ্ন দেখছে। ঈশানের স্মৃতিটা ফিরতে দিন মিস লিলি, তারপর দেখুন কি হয়। ঈশান কাকে ভালোবাসে সেটা আপনাকে মুখের উপর বলে দিবে। তারপর লিলি ঈশানের গল্প করতে করতে ঘুমিয়ে গেল। ইমাও ঘুমিয়ে পড়ল। রাত 2টা। লিলি ঘুমের মধ্যে ইমার গায়ের উপর পা তুলে দিল। ইমার ঘুম ভেঙে যায়। ইমা লিলির পা সরিয়ে দেয় এবং ঘুরে শোয়। লিলি আবার পা তুলে দেয়। ইমা প্রচণ্ড রেগে যায় এবং লিলির পায়ে চিমটি দেয়। লিলি মশা মারার মতো নিজের পায়ে ঠাস করে মেরে সেখানে চুলকাই। তারপর আবার ইমার গায়ে পা তুলে দেয়। মনে হচ্ছে গলাটা চেপে ধরি। ধুর। বলে উঠে ক্যাম্প থেকে বাইরে আসতেই চাঁদের আলো তার শরীরে পড়ে। ইমা আকাশের দিকে তাকাই, দেখে গোল চাঁদ একদম মাথার উপরে। ইমা মুচকি হেসে সামনে তাকাতে দেখে একজন লোক হাঁটাহাঁটি করছে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। গায়ে কালো রঙের হুডি পোশাক, মাথায় হুডি পোশাকের টুপি। ইমার বুকের ভেতর ধাক করে ওঠে। ইমার হাত পা কাঁপতে শুরু হয়, কারণ এত রাতে কে এমন হাঁটাহাঁটি করতে পারে। হঠাৎ সেই লোকটা দাঁড়িয়ে গেল এবং চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমার মাথায় বিভিন্ন কথা ঘুরতে লাগে। একবার মনে হয় ভূত, আবার মনে হয় মানুষ, আবার মনে হয় চোর হতে পারে। ইমা পাশে তাকায় দেখে একটা লাঠি পড়ে আছে। ইমা সাহস করে লাঠি হাতে নিয়ে দোয়া পড়ছে এবং সামনে এগোচ্ছে। আল্লাহ, তুমি আমায় বাঁচিয়ে নিও, আমি তোমার ভরসায় এগিয়ে যাচ্ছি। ইমা পা টিপে টিপে লোকটির কাছাকাছি এসে যে লাঠি তুলে মারতে যাবে, সেই সময় লোকটি সামনে ঘোরে। ইমা দেখে ঈশান। ঈশান ইমাকে দেখে ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। ইমা বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে বলল, আরে ঈশান, আপনি? ঈশান নিজের বুকে হাত দিয়ে বলল, উফ, ইমা ভয় পাইয়ে দিয়েছেন। ইমা ঈশানের দিকে হাত বাড়িয়ে দিল। ঈশান ইমার হাতের দিকে তাকায়।
ঈশান ইমার হাত ধরে উঠল। এত রাতে আপনি ঘুমাননি? ঘুমিয়েছিলাম, মিস লিলি আমায় জাগিয়ে দিয়েছে গায়ের উপর পা তুলে দিয়ে। আমারও একই কেস। হুম, চলুন ওখানে গিয়ে বসি। চলুন। ইমা ঈশান গিয়ে বসলো। ইমা ঈশানের দিকে তাকায়, দেখে ঈশান চাঁদের দিকে তাকিয়ে আছে। চাঁদ পছন্দ? চাঁদ কার না ভালো লাগে। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমা কানের পেছনে চুল গুজে মুচকি হাসছে। ঈশান মনে মনে বলল, এ কেমন সুন্দর উনি, মনে হচ্ছে তাকিয়ে থাকি। ইমা ঈশানের দিকে তাকালে ঈশান চোখ সরিয়ে অন্যদিকে তাকাই। চুপ হয়ে গেলেন যে? ঈশান ইমার দিকে তাকিয়ে হেসে বলল, জানেন, যখন আমার কথা বলা কেউ থাকে না তখন আমি চাঁদের দিকে তাকিয়ে কথা বলি। আকাশ বলেছে ছোটবেলায় নাকি আমার বাবা মা আমাদের রেখে চলে গেছে, কিন্তু আমার মনে পড়ে না। মাঝে মাঝে মনে হয় আমার জীবনের অনেক স্মৃতি আমার মাথা থেকে মুছে গেছে। যেমন? যেমন আমার ছোটবেলা, আমার স্কুল জীবন, কলেজের জীবন, আমার কিছুই মনে পড়ে না। আকাশ আমাকে বলেছে আমি এখানে আমেরিকায় পড়াশোনা করেছি, আমি সেটাই জানি, কিন্তু আমার মনে পড়ে না। কখনো যদি মনে করার চেষ্টা করেছি তাহলে খুব মাথায় যন্ত্রণা করেছে, কষ্ট পেয়েছি। এমন অনেক রাত আছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, হসপিটালে আমাকে ভর্তি করতে হয়েছে। তারপর একদিন আকাশ আমাকে জোর করে প্রমিস করলো আমি কখনো আর অতীত মনে করার চেষ্টা করব না। তারপর থেকে আমি আর কখনো চেষ্টা করিনি, কিন্তু ইদানিং দেখছি আমার চোখের সামনে কেমন খোলাটে কিছু স্মৃতি ভেসে ওঠে। এমন কিছু বলি, এমন কিছু দেখি, মনে হয় যেগুলো আমার সাথে হয়েছে, বা আমি এগুলো করেছি, বা আমি বলেছি। একদিন সব আপনার মনে পড়বে, দেখবেন। আমিও চাই নাই মা আমার সব মনে পড়ুক। এখন আগের থেকে বেশি কষ্ট হয়, কেন জানেন? আগে না হয় জোর করে মনে করতে চাইতাম, এখন ঘোলাটে চোখের সামনে ভেসে ওঠে, পরিষ্কার না, এই জন্য আরো বেশি কষ্ট হয়। মনে হয় কেন মনে পড়ছে না, কেন পরিষ্কার হচ্ছে না। ইমা মনে মনে বলল, যেদিন পরিষ্কার হবে সেদিন তুমি সবার আগে আমাকে ইসমাকে জড়িয়ে ধরবে ঈশান। গল্প করতে করতে রাত 3টা বেজে গেল। সময়ের কোনো খেয়ালই নেই তাদের। ঈশান, অনেক রাত হয়ে গেছে, যান ঘুমিয়ে পড়ুন। জি আপনিও। ইমা ঈশান উঠে যেতে লাগে। ইমার রাস্তায় পড়ে থাকা ইটের ওপর পা পড়ে এবং হোঁচট খেয়ে পড়ে যেতে লাগে। ঈশান ইমার হাত ধরে নিজের দিকে টান দেয়। ইমার মাথা গিয়ে ঈশানের বুকে বাড়ি লাগে। ঈশানের হার্টবিট দ্রুত হয়ে যায়। ইমা সেটা শুনতে পায়। ইমা চোখ বন্ধ করে মনে মনে বলল, তোমাকে ভালোবাসি ঈশান। তোমার হৃৎপিণ্ডর আওয়াজ আজও আমার মনটাকে অশান্ত করে দেয়। ইমা কেবল ঈশানকে জড়িয়ে ধরতে যাবে, ঈশান ইমাকে ছেড়ে দেয়। আপনি ঠিক আছেন? থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট বলে ইমা দ্রুত হেঁটে চলে গেল। ঈশান নিজের বুকের বাম পাশে হাত রাখে এবং বলে, আল্লাহ, ইমা আমার কাছাকাছি আসলে আমার এমন হার্টবিটের কম্পন কেন শুরু করে দাও। উফ। পরের দিন সকাল 7টা। সব স্টুডেন্টরা রেডি হয়ে বাইরে লাইন ধরে দাঁড়ায়। সব স্যার ম্যাডামরাও আসে, শুধু ঈশান বাদে। ইমা ঈশানকে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে মনে মনে বলে, ঈশানে কি ঘুম ভাঙেনি? এখনো আসলো না কেন? ভাবতে লিলি বলে ওঠে, ওই তো ঈশান আসছে। ইমা লিলির কথা শুনে সামনে তাকায় এবং অবাক চোখে ঈশানের দিকে তাকিয়েই থাকে, কারণ ঈশানকে আজ এত হ্যান্ডসাম লাগছে যে ইমা ঈশানের ওপর থেকে চোখ সরাতেই পারছে না। ঈশান আজ ইমার পছন্দ করে দেওয়া কালো রঙের শার্টটা পরেছে, জিন্সের প্যান্ট, পায়ে সাদা জুতা। ঈশান শার্টের হাতা ফল্ড করতে করতে আসছে, হাতে কালো রঙের চেনের ঘড়ি। আজ একটু বেশি কিউট লাগছে ঈশানকে। ঈশান এসে লিলির পাশে দাঁড়ায়। ও, আজ অনেক হট দেখাচ্ছে ঈশান। ঈশান মুচকি হাসে। ইমা লিলির কথা শুনে রেগে যায় এবং দাঁত খিচিয়ে ধীর সুরে বলে, মনটা চাচ্ছে ওর চোখ দুটো খুলে নিয়ে মার্বেল খেলি আমি। আমার কলিজাটা দিকে খারাপ নজর দিয়েছে। উফ, কবে যে ঈশানের সব মনে পড়বে। এমন সময় ঈশান মাথা একটু বাঁকা করে ইমার দিকে তাকিয়ে মুচকি হাসে এবং হাত তুলে হাই বলে। ইমাও মুচকি হেসে মাথা ঝুঁকিয়ে হাই বলে। এমন সময় স্যার আসে এবং আজকে কোথায় যাবে সেই বিষয় নিয়ে কিছু কথা বলে, কিন্তু ইমার সেদিকে নজরই নেই। ইমা শুধু একটু পরপর ঈশানকেই দেখছে। ঈশান ইমার দিকে তাকালে ইমার চোখের ওপর ঈশানের চোখ পড়ে। ইমার বুকের ভেতর ধাক করে ওঠে। ইমা তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকাই। ঈশান মুচকি হেসে সামনে তাকাই। ইমা শক্ত করে চোখ বন্ধ করে এক্সাইটেড মনে মনে বলে, আল্লাহ, আমার হলোটা কি? উফ,
আমার কলিজাটাকে এত কিউট লাগছে যে আমি না চাইলেও আমার চোখ চলে যাচ্ছে ওর দিকে। আজ আমার নজর না লেগে যায় ওর। ভাবতেই ইমার কানে আসে। ইমা চমকে সামনে তাকিয়ে মনে মনে বলে, কি পাহাড়ে উঠবে? ভয় নেই, পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি আছে। 150টা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে হবে। সবাই স্যারের কথা শুনে হা হয়ে গেল। তা দেখে স্যার আবারও বলে, ভয় পেও না, তোমাদের বিশ্রাম নেওয়ার জন্য সময় দেব। এমন সময় লিলি বলে ওঠে, স্যার এটা কি বললেন? পা তো ব্যথা হয়ে যাবে। লিলি, এগুলো কথা বলে বাচ্চাদের ভয় ধরিয়ে দিও না প্লিজ। সরি স্যার। ওকে স্টুডেন্টস, সবাই রেডি তো? ওকে, ফলো মি। সবাই স্যারের পিছু পিছু চলে গেল। 10 মিনিটের পথ হাঁটার পর সেই পাহাড়ের সামনে সবাই হাজির হলো। বাচ্চারা সবাই লাইন ধরো। একজনের কাঁধে আর একজনের হাত দিয়ে লাইন ধরো। ম্যাডাম স্যার, বাচ্চাদের সাহায্য করুন। স্যারের কথা মতো দুজন ম্যাডাম বাচ্চাদের লাইন ধরতে সাহায্য করে। ঈশান ইমার দিকে তাকায় দেখে ইমার মুখে কেমন চিন্তার ছাপ। ঈশান ইমার পাশে এসে দাঁড়ালো। কি হয়েছে ইমা? ইমা চমকে ঈশানের দিকে তাকাই। না তেমন কিছু না, আসলে এত উঁচু পাহাড় বাচ্চারা উঠতে পারবে? চিন্তা করবেন না, আমরা আছি তো। আমরা সবাই ওদের দেখাশোনা করব। এখন চলুন যাওয়া যাক। ইমা ঈশান যেতে লাগলে লিলি তাদের মাঝখানে এসে ঈশানের হাত চেপে ধরে। ইমা লিলির এভাবে ঈশানের হাত ধরা দেখে চরম রেগে যায়। আমাকে ছেড়ে যাচ্ছ? চলো একসাথে যাই। বলে ঈশানের হাত ধরে নিয়ে যেতে লাগে। ঈশান কিছু বলতে চাইলেও লিলি বলার সুযোগ দেয় না। ঈশান ইমার দিকে তাকাই, দেখে ইমা তার দিকে তাকিয়ে আছে। আমার যে এত রাগ হচ্ছে, উফ আল্লাহ, আমার ধৈর্য দাও। রাগান্বিত হয়ে ধীর সুরে ইমা বলতেই পিছন থেকে জেন বলে, ভয় পাচ্ছেন নাকি মিসিমা? ইমা পেছনে তাকাই এবং মুচকি হেসে বলে, না ভয় কেন পাবো? তাহলে চলুন, সবাই চলে যাচ্ছে তো। চলুন। এদিকে ঈশান ইমাকে জেনের সাথে কথা বলতে দেখে খুব জেলাসি ফিল করে। ঈশান লিলির দিকে একটু রেগেই তাকিয়ে মনে মনে বলল, তুমি যদি আমার বন্ধু না হতে তোমাকে যে কি করতাম। তোমার জন্য ইমার পাশে থাকতে পারলাম না। ধুর। 60টা সিঁড়ি পার করে 61 নম্বর সিঁড়িতে পা রাখতেই ইমার পা মচকে যায় এবং পড়ে যেতে লাগে। সেই সময় জেন ইমার হাত ধরে ফেলে। মিস ইমা! ঈশান জেনের কণ্ঠ শুনে চমকে পেছনে তাকাই, দেখে জেন ইমার হাত ধরে আছে এবং ইমা পড়ে যাওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জেন ইমার হাত ধরে সিঁড়িতে বসালো। এদিকে ঈশান দ্রুত সিঁড়ি বেয়ে নিচে আসছে। লিলি একদম অবাক হয়ে যায় ঈশানের এমন উত্তেজিত হওয়া দেখে। মিস ইমা, আপনি ঠিক আছেন? না মনে হচ্ছে পাটা। ঈশান দ্রুত এসে ইমার সামনে বসে। ইমা মাথা তুলে ঈশানের দিকে তাকাই। কি হয়েছে ইমা? মিস ইমার পা মচকে গেছে। দেখি তো। বলে ইমার পায়ে হাত দেয়। ঈশানের স্পর্শ ইমার শরীরের মধ্যে 280 ডিগ্রি ভোল্টেজ ঝটকা দিল। ইমা অবাক চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। এইখানে ব্যথা পেয়েছো? বলতেই ইমা পা সরিয়ে নেয়। সরি, আমি আসলে ভুলে তুমি বলে ফেলেছি। ইটস ওকে। আপনি কি যেতে পারবেন? পারবো, চিন্তা করবেন না। বলে ইমা উঠতে গেলে পায়ে ব্যথা পায় এবং আবার বসে পড়ে। ঈশান, আমি হয়তো যেতে পারবো না, আমি দাঁড়াতে পারছি না। এমন সময় লিলি আসে। কি হয়েছে? মিস ইমার পা মচকে গিয়েছে। আহারে, এখন যাবে কি করে মিস ইমা? আমি যাব না। জেন স্যার, ঈশান আপনারা যান, আমি এখানে বসে। সেটাই ভালো হবে। চলো ঈশান, আমরা যাই। ঈশান রাগান্বিত চোখে লিলির দিকে তাকালো। লিলি আরেকটা কথাও বলল না, চুপ হয়ে গেল। জেন স্যার, আপনি লিলিকে সাথে নিয়ে যান প্লিজ। ইমা ঈশানের কথা শুনে মনে মনে খুব খুশি হয়। ঈশান, তুমি চাইলে যেতে পারো। আমি তো এখানে এর আগেও এসেছি, তাই আমার না গেলেও চলবে। লিলি চাচ্ছে তুমি যাও তো। ঈশান একরকম রেগে গিয়ে বলল, লিলি, তোমার মাথা ঠিক আছে? আচ্ছা লিলি, তোমার মাথা ঠিক আছে? ইমা আমার গেস্ট হয়ে এই ক্যাম্পেইনে এসেছে, কিন্তু আমি ওনাকে সময় না দিয়ে তোমাদের সাথে আছি, যেটা আমার উচিত না। কিন্তু তুমি কি করছো? আমি যেই মানুষটাকে এখানে নিয়ে আসলাম, এখন তার সমস্যা হয়েছে, আমি ওনাকে ফেলে রেখে তোমার সাথে যাব, এটা কি কোনো নিয়ম হলো? আসলে ঈশান, আমি... লিলি বলতেই ঈশান ওকে থামিয়ে বলে, প্লিজ আর কিছু বলো না, চলে যাও এখন। জেন স্যার, আপনিও যান। ইমা ঈশানের দিকে অবাক হয়ে তাকিয়ে মনে মনে বলে, আমি জানি আমার কিছু হলে তুমি পেরেশান হয়ে যাও। এখন তো তোমার কিছু মনেও নেই, তাও আমার প্রতি তোমার টান দেখে তোমায় জড়িয়ে ধরতে ইচ্ছে করছে ঈশান।
ওকে, আমি যাচ্ছি। বলে লিলি আগে আগে চলে গেল। জেন যেতে লাগলে ইমা বলে, জেন স্যার, স্যার একটু কষ্ট করে ইসমাকে বলে দিবেন আমার কথা, না হয় ও চিন্তা করবে। জি অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো ইসমার।